পশ্চিমবঙ্গে বিধানসভার ফল প্রকাশের পর বিভিন্ন স্থানে সহিংসতা, কেন্দ্রীয় সরকারের উন্নয়নের জোয়ারে আসাম জয় করেছে বিজেপি, মন্তব্য মোদির। বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি মিশরীয় সেনাবাহিনীর, সন্ত্রাসী হামলা বলে ধারণা কর্তৃপক্ষের। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে 57। এবং ফ্রান্সে অনুষ্ঠেয় ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনায় দুপক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান কেরির, সহযোগিতার প্রতিশ্রুতি নেতানিয়াহুর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। 5 বছরের উন্নয়নের ফলেই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের পক্ষে পশ্চিমবঙ্গে বিপুল সমর্থন নিয়ে জয় পাওয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন দলটির নেতারা। বিরোধীরা বলছেন তারা ভোটারদের একটি বড় অংশের মনোভাবই বুঝতে পারেননি। বৃহস্পতিবার 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে 211টি আসনের জয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের মতো রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে গত 4 এপ্রিল শুরু হয়ে 6 দফার ভোট পর্ব শেষ হয় 5 মে। ভোটের আগে জনমত সমীক্ষা ও 16 মে বুথ ফেরত জরিপে তৃণমূল কংগ্রেসের বিজয়ের আভাস পাওয়া গিয়েছিল। কিন্তু জয়ের ব্যবধানটা এত বড় হয়ে বিরোধীদের ধরাশায়ী করবে তা আশা করেননি কেউ। নির্বাচনের আগে কিছুটা বেকায়দায় পড়া তৃণমূলের এই দাপুটে জয়ে তাই বিস্মিত সবাই। স্বাভাবিকভাবেই মমতার এই বিপুল জয় নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মমতা রাজ্যের কয়েক লাখ ছাত্রীকে 25,000 টাকা করে যে অনুদান দিয়েছেন, ভোটে তার সুফল মিলেছে। এছাড়া রাজ্যের 7.5 কোটি মানুষকে 2 টাকা কেজি দরে চাল ও গম দেওয়ার প্রভাবও পড়েছে এই নির্বাচনে। মানুষকে জিজ্ঞেস করুন, এইভাবে তারা ভোট দিয়েছে, তার মানে তারা উন্নয়নের জন্য ভোট দিয়েছে। তাদের বাড়ির সামনে রাস্তাটা হয়েছে কিনা, তারা জল পেয়েছে কিনা, স্কুল আপগ্রেডেশন হয়েছে কিনা, আমার খড়দাতে ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম হয়েছে কিনা, চারিদিকে তারা দেখছে উন্নয়নের জোয়ার। এদিকে বাম কংগ্রেসের অনৈতিক জোটের কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মনে করছেন তৃণমূলের বিধায়কেরা। বাম এবং কংগ্রেস দুটো পরস্পর বিরোধী রাজনৈতিক শক্তি, নীতি আদর্শ কর্মসূচি ছাড়া তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র পরাজিত করতে বীভৎসতম কুৎসা অপপ্রচার হয়েছে। তা সত্ত্বেও মানুষ দিনের শেষে যে রায় দিয়েছেন সে রায় অভূতপূর্ব রায়। তবে বাম কংগ্রেস জোট থেকে বিজয়ী বিধায়কেরা তাদের পক্ষেই কথা বললেন। রাজনীতির প্রতি একটা বিতৃষ্ণা তৈরি করার যে একটা প্রবণতা, সেই প্রবণতায় মানুষ প্রভাবিত হয়েছে। আর রাজনৈতিক নেতাদের যেভাবে মানুষ দেখতে অভ্যস্ত, সেভাবে দেখতে পাচ্ছে না বলেই মানুষ কোথাও কোথাও কাউকেই সমর্থন করে। অনেক বেশি মানুষ আমি দেখছি যে কংগ্রেসকে ভরসা করেছেন। যদি জোটের প্রার্থী হিসাবে কংগ্রেস বেশি প্রার্থী দিত, আমার মনে হয় ফলটা বেশি হতো। এদিকে সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এক বিবৃতিতে বলেছেন, রাজ্যে নীরব থাকা একটি বড় সংখ্যক ভোটারের মনোভাব বুঝতে পারেননি বলেই হেরে গেছেন তারা। তবে দলের পক্ষে আগামী 5 বছর গণতন্ত্রের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। আগামী 27 মে পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের মতো তৃণমূল সরকার শপথ নেবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের কার্যালয়ে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকের কথা রয়েছে তার। সময় সংবাদ, কলকাতা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। নির্বাচনে বাম কংগ্রেস জোটের ভরাডুবি ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমরা টেলিফোনে কথা বলেছি কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্যের সঙ্গে। তিনি জানিয়েছেন আমাদের বিস্তারিত। তৃণমূলের এই জয়ের পরই রাজ্যের বিভিন্ন জেলায় বামপন্থী দলের সমর্থক এবং তাদের পার্টি অফিসগুলোতে ভাঙচুর শুরু হয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতেও ব্যাপক রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। কলকাতার অদূরে নিউ ব্যারাকপুর থানায় ঢুকে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী। এইসব ঘটনার সঙ্গে সদ্য বিজয়ী তৃণমূল কংগ্রেস যুক্ত বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শী এবং আক্রান্তরা। গত রাতে পুরুলিয়ার বাঘমুন্ডিতে ভোটের ফলাফল প্রকাশের পরপরই ব্যাপক হামলা এবং পাল্টা হামলার ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।
মমতার এই বিপুল জয় পাওয়ার পরই রাজনৈতিক মহল থেকে সমালোচক সবাই চুলচেরা বিশ্লেষণও করতে শুরু করেছেন এরই মধ্যে। এটা অস্বীকার করার মতো নয় যে গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সারদার অর্থ কেলেঙ্কারির মতো ঘটনা যেমন জোরালো প্রচারে ছিল, আবার তেমনই ভোটের মুখে নারদার কিং অপারেশনে মমতার ঘনিষ্ঠ কয়েক ডজন নেতা এবং মন্ত্রী সাংসদদের খুশিতে দেখেছেন রাজ্যের সাধারণ মানুষ। যেমন আলোচনায় ছিল সারা বছর, তেমন শিক্ষক থেকে পুলিশ অনেক সমাজকর্মীকেও মারধরের মতো ঘটনায় তৃণমূল জড়িত থাকার খবর প্রায়শই সংবাদ মাধ্যমে শিরোনাম হিসেবে উঠে এসেছে। এত কিছু ঘটনার পরও কেন মমতাময় হয়ে গেল পশ্চিমবঙ্গ, এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে শুরু করেছেন ইতিমধ্যেই বিশ্লেষকরা। এখানে ফিরে তাকাতে হবে 1977 সালের আগে এবং 1977 সালের পরে বিভিন্ন সময় রাজ্যের প্রায় 55,000 কংগ্রেস সমর্থক খুন হয়েছেন। এই খুনের পেছনে বামপন্থীরাই ছিলেন বলে বরাবরই অভিযোগ করেন কংগ্রেস নেতৃত্ব। আর সেই বামফ্রন্টের সঙ্গেই এবার ভোটের আগে রাজনীতি করেছে কংগ্রেস। রাজ্যবাসীর একটি বড় অংশ এই ঘটনাকে মেনে নিতে পারেননি। আবার এটাও দেখা গেছে কংগ্রেসের বিরুদ্ধে বামফ্রন্টের একই রকম সন্ত্রাস চালানোর অভিযোগ ছিল। বামপন্থায় বিশ্বাসী ভোটাররাও কংগ্রেসের সঙ্গে এই বন্ধুত্বকে প্রত্যাখ্যান করেছেন ভোটের মধ্য দিয়ে। এই যুক্ত শক্তি মিলে মাত্র 76 আসনে জয় পাওয়া এই প্রমাণ করে আসলে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে যে জোট হয়েছে সেই জোটের পক্ষে সাধারণ মানুষ কিন্তু রায় দেয়নি। ভারত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফল হিসেবে আসামে বিজেপি বিপুল জয় পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ কংগ্রেস মুক্ত ভারতের পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রের ক্ষমতাসীন দলের সভাপতি অমিত শাহ। তবে 5 রাজ্যের মাত্র একটিতে জয় পেয়ে এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা। আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের দোলা লাগে নয়াদিল্লিতেও। বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলেল শুভেচ্ছা জানান ক্ষমতাসীন দলের সমর্থকরা। এদিন প্রকাশিত 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আসাম ছাড়া বাকিগুলোতে বিজেপির ভরাডুবি হলেও একটি রাজ্যের বিজয়কেই ঘটা করে পালন করছে কেন্দ্রের ক্ষমতাসীন দলটি। আসামে কংগ্রেসের পরাজয়ের পর দলটির সমালোচনা করে যেন কাটা গায়ে নুনের ছিটি দিলেন বিজেপি সভাপতি। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, সেই সঙ্গে কংগ্রেস মুক্ত ভারতের দিকে দেশ আরো এক ধাপ এগিয়ে গেল। এই নির্বাচনের ভালো করার মধ্য দিয়ে 2019 সালে জাতীয় নির্বাচনেও বিজেপির ভিত্তি শক্ত হল। আমরা সার্বিক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করে যাচ্ছি। মানুষ আমাদের এই আদর্শকে পছন্দ করে বলেই আসামে বিজেপির বিজয় হয়েছে। আসাম বিধানসভার 126 আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 86টি আসন, আর বিজেপি এককভাবে জয় পেয়েছে 60টিতে। একমাত্র বিজিত এ রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোটের অংশীদার আসাম গণপরিষদ ও বোরল্যান্ড পিপলস ফ্রন্টকে নিয়ে ঝুলন্ত পার্লামেন্ট গঠন করতে হচ্ছে বিজেপিকে। এদিকে তামিলনাড়ুতে 234 আসনের মধ্যে 134 আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এআইএডিএমকে। দলটির ওপর রাজ্যের জনগণ দ্বিতীয়বারের মতো ভরসা করায় সবার কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া জয়ললিতা। কেরালায় 140 আসনের মধ্যে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ জোট 82টিতে জয় পাওয়ার পর জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে পরাজয় মেনে নিয়েছেন রাজ্যের কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী ওম্মেন চন্ডী। আর কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভার 30 আসনের মধ্যে 17টিতে জয় পেয়েছে কংগ্রেস জোট। আসাম ছাড়া বাকি রাজ্যগুলোতে নিজেদের ভরাডুবি ঢাকতে বিজেপি কংগ্রেসের তীব্র সমালোচনা করছে বলে মন্তব্য করেছে কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা। ভারতীয় জনতা পার্টি জাতীয় কংগ্রেসকে পরাজিত করতে পারলেও মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ললিতা ও বামফ্রন্টের বেলায় মোদি ম্যাজিক কাজ করেনি বলে উল্লেখ করেন দলটির মুখপাত্র সামনা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভূমধ্য সাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি করেছে মিশরীয় সেনাবাহিনী। এর আগে ভূমধ্য সাগরের বিশাল এলাকা জুড়ে তল্লাশি অভিযানে মিশর ও গ্রিসের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের পাশাপাশি যোগ দেয় ন্যাটো। এদিকে সন্ত্রাসী হামলার কারণেই ইজিপ্ট এয়ারের বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মিশরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মিশরের কায়রো বিমানবন্দরে শুক্রবারও জড়ো হন ইজিপ্ট এয়ারের নিখোঁজ বিমান যাত্রীদের স্বজনরা। বিমানটি ভূমধ্যসাগরের ওপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেকেই গ্রিসের দিকে রওনা দিয়েছেন। প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে জানতে উদ্গ্রীব হয়ে আছেন তারা। কেউ কিছুই জানাতে পারছেন না, এত বড় বিমান কোথায় গায়েব হয়ে গেল।
বিমানটির সন্ধানে ভূমধ্যসাগরের বিশাল এলাকা জুড়ে তল্লাশি অভিযান জোরদার করেছে মিশর ও গ্রিসের যৌথ বাহিনী। তাদের সহায়তায় মাঠে নেমেছে ফ্রান্সের উদ্ধারকারী দল, মার্কিন নৌ ও বিমান বাহিনী এবং ন্যাটো। বৃহস্পতিবার গ্রিস কর্তৃপক্ষ ভূমধ্যসাগরের ভাসমান কয়েকটি বস্তুকে বিমানটি ধ্বংসাবশেষ দাবি করলেও তা বিমানের কোনো অংশ নয় বলে জানায় মিশর। এ অবস্থায় বিমানটির পরিণতি নিয়ে রহস্যের জাল যেন কাটছেই না। এ অবস্থায় মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বেসরকারি বিমান কর্তৃপক্ষকে কমিটি গঠনের মাধ্যমে তদন্তের নির্দেশ দেন। যান্ত্রিক ত্রুটি নয়, বরং সন্ত্রাসী হামলার কারণে বিমানটি ভূমধ্যসাগরে বিধ্বস্ত হতে পারে বলে মনে করছেন তারা। একই আশঙ্কা করছেন মার্কিন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান আলেকজান্ডার বর্নিকভ। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বিমানটি ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে জানালেও এর সম্ভাব্য কোনো কারণ নিয়ে মন্তব্য করেননি। তবে এই বিষয়ে তথ্য প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন না বলে জানিয়েছেন মিশরের বেসরকারি বিমান কর্তৃপক্ষ। আমি কোনো অনুমানের ভিত্তিতে মন্তব্য করতে চাই না, এতে সবাই বিভ্রান্ত হবে। সঠিক তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করছি বিমানটি কোথায় আছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে বিমানটি গ্রিসের আকাশসীমার কাছে র্যাডার থেকে নিখোঁজ হয়ে যায়। শেষ মুহূর্তে বিমানটি 37,000 ফুট থেকে দুদফায় কয়েক হাজার ফুট নিচে নেমে দুবার চক্কর খেয়ে র্যাডার থেকে হারিয়ে যায় বলে জানান মিশরের প্রতিরক্ষা মন্ত্রী। পাইলট তার শেষ বার্তায় সবকিছু ঠিকঠাক আছে জানান, আবহাওয়া ছিল অনুকূলে। এছাড়া বিমান থেকে কোনো সাহায্য বার্তা না আসায় ঠিক কি হয়েছে তা নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। বিমানটির 66 জন আরোহীর মধ্যে বেশিরভাগ মিশরীয় ও ফরাসি নাগরিক ছিলেন। তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে ইতালি সহ বেশ কয়েকটি দেশ। এছাড়া যুক্তরাষ্ট্র তাদের বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করেছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। নাইজেরিয়ায় সেনা অভিযানে অপহৃত আরো এক স্কুল ছাত্রী সহ 97 নারী ও কিশোরী উদ্ধার। পূর্বে উদ্ধার হওয়া কিশোরীর লেখাপড়ার দায়িত্ব নিল সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গাছপালার পাশাপাশি বেশ কিছু ঘরবাড়ি ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে শুক্রবার দেশটির কেরালা রাজ্যে আঘাত হানতে পারে বলে ধারণা স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের। তবে দেশটির তামিলনাড়ুর উপকূল ঘেঁষে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রোয়ানু আরো শক্তিশালী হয়ে বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে বলে এক আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়। শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এবং ভূমিধসে আরানা ইয়াকা রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 57 জনে। সরকারি মুখপাত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায় এখন পর্যন্ত 113 নাগরিক নিখোঁজ রয়েছে। এদিকে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে আরানা ইয়াকা প্রদেশের 3টি গ্রাম এখন 30 ফুট কাদার নিচে। এর মধ্যে 1550 নাগরিককে 7টি ভিন্ন এলাকায় স্থানান্তর করা সম্ভব হয়েছে। বৃষ্টিপাত হলে শ্রীলঙ্কায় প্রায় ভূমিধসের ঘটনা ঘটে। ভূতত্ত্ববিদদের মতে কৃষি জমির জন্য বনাঞ্চল ধ্বংস করার কারণেই দেশটিতে ভূমিধসের সৃষ্টি হয়েছে। ইথিওপিয়ার গেল 1 মাসে ভূমিধসের কারণে 100 জনের মৃত্যু হয়েছে। সরকারি মুখপাত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায় অন্তত 20,000 পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছেন। আবহাওয়াবিদদের মতে শক্তিশালী এল নিনোর প্রভাবে এবছর ইথিওপিয়ায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বন্যার কারণে 6টি দুর্গত অঞ্চলে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রায় নষ্ট হয়ে গেছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন এই অঞ্চলগুলোতে ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আসন্ন মধ্যপ্রাচ্য বিষয়ক সম্মেলনকে স্বাগত জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন আলোচনার টেবিলে দুপক্ষকেই আন্তরিক হতে হবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন শান্তি প্রক্রিয়ার অগ্রগতিতে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তার দেশ। এর মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যোগাযোগের অভিযোগে ইসরায়েলে আটক ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আল কিককে মুক্তি দেওয়া হয়েছে। টানা 94 দিন অনশন করে মুক্তি পাওয়ার পর পশ্চিম তীরের হেব্রনে নিজ বাড়ির সামনে পৌঁছালে ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আল কিককে উষ্ণ সংবর্ধনা দেয় স্থানীয়রা।
গেল বছরের নভেম্বরে হামাসের সঙ্গে যোগাযোগের অভিযোগে তাকে ইসরায়েলে আটক করা হয়। এরপর থেকেই বিনা বিচারে আটকের প্রতিবাদে অনশন শুরু করেন 33 বছর বয়সী কিক। এর পাশাপাশি জেলখানার বাইরেও উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিম তীর। অবশেষে তাকে মুক্তি দিতে বাধ্য হলো ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিরে এসে তার এই মুক্তিকে জনতার বিজয় বলে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার কিকের মুক্তির দিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আসন্ন শান্তি আলোচনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তার দেশ। এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করায় মিশরকে ধন্যবাদও জানান তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেন, শান্তি প্রক্রিয়াকে চলমান রাখতে মিশর ও আরব দেশগুলোর সাথে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তার দেশ। এ অবস্থায় ব্রাসেলসে বেলজিয়াম ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের সদিচ্ছার অভাবেই এতদিন শান্তি প্রচেষ্টা ভেস্তে গেছে। এক্ষেত্রে কোনো মতেই যুক্তরাষ্ট্র সরকার দায়ী নয়। আগামী 3রা জুন মিশর ও ফ্রান্সের মধ্যস্থতায় প্যারিসে অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দেবেন কেরি। আলোচনার টেবিলে দুপক্ষকেই আমি আপোষের মনোভাব রাখতে বলবো, তবে তার মানে এই নয় নিজেদের আদর্শ ও নিরাপত্তা নিয়ে আপোষ করতে হবে। একমাত্র আন্তরিকতা ও সদিচ্ছাই পারে সংকট সমাধান করে শান্তি ফিরিয়ে আনতে। এর আগে বেশ কয়েকবার শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে সেগুলো ব্যর্থ হয়। 2014 সালে ইসরায়েলের অভ্যন্তরে হামাসের কয়েক দফা রকেট হামলার জের ধরে গাজায় 50 দিন ব্যাপী বিমান হামলা চালায় তেল আবিব। এসব হামলায় নিহত হয় 2000-এরও বেশি বেসামরিক নাগরিক। নিহতদের অধিকাংশই ছিল নারী ও শিশু। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোশে ইয়ালুন। শুক্রবার এক টুইটার বার্তায় ইয়ালুন জানান, তিনি নেতানিয়াহুর মন্ত্রিসভার পাশাপাশি পার্লামেন্টের সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন। নেতানিয়াহুর ওপর আস্থাহীনতার কারণেই এ সিদ্ধান্ত বলে জানান তিনি। এরই মধ্যে নেতানিয়াহু সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদর লিবারম্যানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নাম প্রস্তাব করেছেন। তবে উগ্র জাতীয়তাবাদী নেতা লিবারম্যানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন দেশটির সাধারণ মানুষ। লিবারম্যান প্রতিরক্ষা মন্ত্রী হলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাত আরও বাড়বে বলে মনে করছেন ইসরায়েলিরা। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হঠাতে পশ্চিমা বিশ্ব দেশটিতে সন্ত্রাসী ও জঙ্গিদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছে রুশ সরকার। এক সংবাদ সম্মেলনে রাশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ বলেন, কয়েক বছর আগে সিরিয়া ও এর আশপাশের দেশগুলোতে জঙ্গিবাদ যখন মাথাচাড়া দিয়ে উঠছে, তখন রুশ সরকার সে ব্যাপারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে সতর্ক করে। তিনি আরো বলেন, কিন্তু সে সময় পশ্চিমা বিশ্ব জঙ্গিবাদের উত্থানকে দেখেও না দেখার ভান করে। কারণ আসাদের বিরুদ্ধে জাতিসংঘের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনগুলোকে ব্যবহার। এদিকে দামেস্ক প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা বিদ্রোহীদের কাছ থেকে সিরীয় সেনাবাহিনী পুনরুদ্ধার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো। এগুলোর মধ্যে রাজধানীর অদূরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেইর আল আসাফির শহর ও এর আশপাশের 9টি গ্রাম রয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের মহাসড়কে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছে দেশটির প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল সদরের কয়েকশো সশস্ত্র অনুসারী। সম্প্রতি আইএসের সিরিজ বোমা হামলায় ব্যাপক প্রাণহানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি তুলে নেবার একদিন পর নতুন করে রাস্তায় নামেন সদরের সমর্থকরা। এছাড়া সদর সিটি সহ শিয়া অধ্যুষিত আরও 5টি এলাকাতেও পিস ব্রিগেড নামে পরিচিত ওই সশস্ত্র সমর্থকরা অবস্থান নিয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা। সে সময় গাড়ি ও পথচারীদের তল্লাশি চালাতে দেখা যায়। গেল সপ্তাহে বাগদাদের 3টি বোমা বিস্ফোরণে 77 জন নিহত ও আহত হয় আরও 140 জন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাই ইং-ওয়েন। কুচকাওয়াজ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। নাইজেরিয়ায় 2 বছর আগে অপহৃত আরও এক স্কুল ছাত্রী সহ 97 জন নারী ও কিশোরীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এদিকে বুধবার উদ্ধার হওয়া আমিনা আলী এনকেক তার শিশু সন্তান সহ দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে সাক্ষাৎ করেন। ওই ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নেবার আশ্বাস দেন বুহারি।
2 বছর আগে অপহৃত 19 বছর বয়সী স্কুল ছাত্রী আমিনা আলী এখন এক সন্তানের মা। বোকো হারামের কাছে বন্দী অবস্থায় শিকার হয়েছেন নির্যাতনের। বন্দী দশায় জন্ম নেয়া 4 মাসের শিশু সন্তান সহ সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মুহাম্মদু বুহারির সঙ্গে। এ সময় আমেনার সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সেনা অভিযানে মুক্ত আমেনার লেখাপড়া সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বুহারি। আকস্মিক এ দুর্ঘটনায় আমিনার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয়েছে, তবে সে অবশ্যই আবার স্কুলে ফিরে যাবে। সরকার তার শিক্ষা লাভের সব ধরনের ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। এছাড়া তার অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টিও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। আমেনাকে উদ্ধারের 2 দিন পর সেরাহ লুকা নামে আরও এক স্কুল ছাত্রীকে উদ্ধারের কথা জানালো দেশটির সেনাবাহিনী। নাইজেরিয়ার উত্তরের প্রদেশ বর্নোতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া 97 জন নারী ও কিশোরীর মধ্যে লুকা ছিল। এ এক মিশ্র অনুভূতি। আনন্দ হচ্ছে, আবার সেই সঙ্গে দুঃখ, কারণ এখনো 218 জন স্কুল ছাত্রী নিখোঁজ। তারপরও ছোট এই পদক্ষেপের মধ্য দিয়ে 1000 মাইল পাড়ি দেওয়া শুরু হলো। আমিনাকে উদ্ধারের মধ্য দিয়ে ভালো কিছু পাওয়ার আশা জাগিয়েছে। বোকো হারামের অপহরণ করা চিবুক শহরের মেয়েদের কয়জন জীবিত আছে তা নিশ্চিত করা যায়নি, তবে তাদের সম্পর্কে আমেনা আলী তদন্তকারীদের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন বলে জানানো হয়। জাহিদুর রহমান, সময় সংবাদ। উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এএফপি জানায়, জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় দেশটির ওপর শাস্তির পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইইউ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, সম্পদ বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় উত্তর কোরিয়ার আরও 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এ তালিকায় নাম থাকাদের বেশিরভাগই সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা। পরমাণু ও ক্ষেপণাস্ত্র অস্ত্রের উন্নয়ন ও সমৃদ্ধকরণে তারা সরকারকে মদত দিচ্ছেন বলে অভিযোগ করা হয়। এছাড়া নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর পরমাণু কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে জানায় সংস্থাটি। নতুন এ তালিকার পর উত্তর কোরিয়ার মোট 66 ব্যক্তি ও 42টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নতুন তালিকায় যুক্ত হওয়াদের নাম শুক্রবার প্রকাশের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন হিলারি ক্লিন্টন। সিএনএন-এর সঙ্গে সাক্ষাৎকারে হিলারি বলেন, তিনি ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন। বিষয়টি এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে বলে দাবি করেন হিলারি। তবে আগামী 25 থেকে 28 জুলাই অনুষ্ঠিতব্য দলের জাতীয় কনভেনশন পর্যন্ত মনোনয়ন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্যান্ডার্স। সবশেষ কেন্টাকি ও ওরেগনের প্রাইমারির পর হিলারি মনোনয়নদের জন্য প্রয়োজনীয় 2383 ডেলিগেটের খুব কাছাকাছি অবস্থান করছেন। সাবেক এ ফার্স্ট লেডির ঝুলিতে আছে 2293 ডেলিগেট। অন্যদিকে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স জিতেছেন 1533 ডেলিগেট। আগামী 7 জুন ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটদের গুরুত্বপূর্ণ প্রাইমারি হওয়ার কথা রয়েছে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে দলটির 546 ডেলিগেট রয়েছে। মূলত এ রাজ্যে নির্বাচনের পরই ডেমোক্র্যাট দলের মনোনয়ন নিশ্চিত হয়ে যাবে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন সাই ইং-ওয়েন। জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয় পান ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপির এই নেতা। তার এই শপথ গ্রহণ উপলক্ষে শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে জাতীয় পতাকার সামনে শপথ নেওয়া শেষে রাষ্ট্রীয় সিলমোহর গ্রহণ করেন 59 বছর বয়সী সাই। পরে প্রাসাদের বাইরে উৎসুক জনতার অভিবাদন গ্রহণ করেন তিনি। চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার বিষয়ে আগ্রহী সাই। তবে এজন্য বেইজিংকে তাইওয়ানের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে বলে জানান তিনি। তাইওয়ানের অর্থনৈতিক পুনর্গঠন দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তুরস্কের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ক্ষমতাসীন একে পার্টির পরিবহন মন্ত্রী বিনালি ইলদিরিম। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে মতভেদের জেরে সম্প্রতি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন আহমেদ দাভাতোগলু। এরপরই বিনালিকে তার স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেয় একে পার্টি। দলটির নির্বাহী বোর্ডের এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার দলীয় কংগ্রেসে তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের কথা রয়েছে। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কারণে বর্তমান সরকারের ক্ষমতা দীর্ঘমেয়াদী ও মজবুত হবে বলে আশা করছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ বিষয়ে বিনালি বলেন, ক্ষমতা গ্রহণের পর তিনি তুরস্কের আদর্শকে ধারণ করতে সবার সঙ্গে সমন্বিত হয়ে কাজ করবেন। ইউরোপের বিভিন্ন দেশে শিশু পাচার বেড়েছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। সংস্থাটির নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
পাচারকারীরা শিশুদের অনৈতিক কাজে ব্যবহারের জন্য বিক্রি করে দিচ্ছে বলে জানায় তারা। শিশু পাচারের গন্তব্য হিসেবে ইউরোপের ধনী দেশগুলোর নাম উঠে এলেও যুক্তরাজ্যেই বেশিরভাগ শিশু পাচার হয় বলে জানায় সংস্থাটি। ইউরোপীয় কমিশনের তথ্য মতে পাচার হওয়া শিশুদের 3/4 মেয়ে, যাদের 67%কে অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। 2013-14 সালে যুক্তরাজ্যে 1358টি শিশু পাচারের খবর জানা গেছে। অন্যদিকে এ সময় নেদারল্যান্ডসে সর্বোচ্চ 1561টি পাচারের তথ্য নথিভুক্ত করেছে দেশটির সরকার। তবে 2015 সাল জুড়ে যুক্তরাজ্যেই বেশিরভাগ শিশু পাচার হচ্ছে বলে জানায় সংস্থাটি। নতুন পরিসংখ্যান অনুযায়ী নাইজেরিয়া থেকে মেয়ে শিশু পাচারের হার বেড়েছে। Many of the thousands of Nigerian women legally often deceived by promises of ফ্রান্সে তৃতীয় দফায় আরো 2 মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ল। 25 জুলাই পর্যন্ত জরুরি অবস্থা বর্ধিত করার প্রস্তাবটি পাশ হয়েছে দেশটির পার্লামেন্টে। ফ্রান্স সহ গোটা ইউরোপ সন্ত্রাসী হামলার হুমকিতে থাকায় জরুরি অবস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বের্নার্ড শাজেনু। তিনি আরো জানান, গেল বছরের জানুয়ারিতে দেশটির রম্য ম্যাগাজিন শালি অবদোর কার্যালয়ে হামলার পর থেকে এখন পর্যন্ত 400 ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্তত 7টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি অবস্থার মেয়াদ বাড়ায় আগামী জুলাইয়ে দেশটিতে শুরু হতে যাওয়া উয়েফা চ্যাম্পিয়নশিপ 2016 উপলক্ষে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। 2015 সালের নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 130 জনের নিহতের ঘটনায় প্রথম দফা জরুরি অবস্থা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বর্ণবাদী কর্মকাণ্ড এবং নিরীহ ব্যক্তিকে হত্যায় পুলিশ বিভাগের সংশ্লিষ্ট থাকার অভিযোগে পুলিশ প্রধান গ্রেগ সুহরকে বরখাস্ত করেছে মেয়র এড লি। পুলিশ প্রধানের বিদায়ের মধ্য দিয়ে শহরটিতে শান্তি ফিরে আসবে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন এড লি। এ সময় তিনি নতুন পুলিশ প্রধান হিসেবে টনি চ্যাপলিনের নাম ঘোষণা করেন। গ্রেগ সুহর এবং শহর পুলিশের বিরুদ্ধে কয়েকজন কৃষ্ণাঙ্গকে কারণ ছাড়াই গুলি করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া শহরটির পুলিশের বেশ কয়েকজন সদস্য নিজেদের মধ্যে বর্ণবাদী বার্তা আদান প্রদান করেছেন এমন তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। এদিকে পুলিশ প্রধানকে বরখাস্ত করার মাত্র 1 ঘন্টা আগে শহরের বাইভিউ এলাকায় গাড়ি চুরির অপরাধে এক কৃষ্ণাঙ্গ নারীকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রে বছরে 1000 নাগরিক পুলিশের গুলিতে মারা যায়। এদের মধ্যে বেশিরভাগ আফ্রিকান বংশোদ্ভূত। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করুক এমনটা চায় না কানাডা। সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইইউতে ব্রিটেনের থেকে যাবার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ট্রুডো বলেন, শরণার্থী ও আর্থিক দুরবস্থার মতো ইস্যুতে সৃষ্টি হওয়া মতবিরোধে ইইউভুক্ত 28টি দেশের অভ্যন্তরীণ সম্পর্কের অবনতি হয়েছে। ব্রেক্সিটের ফলে এই সংকট আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করেন কানাডার প্রধানমন্ত্রী। ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলে যুক্তরাজ্যই ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারিও করেন জাস্টিন ট্রুডো। পেরুতে আয়োজিত ষাঁড়ের লড়াই উৎসবে আহত হয়েছে অন্তত 8 জন। পেরুর হুয়ানকাভিলিকা অঞ্চলে ঐতিহ্যবাহী এই উৎসবের আয়োজন করা হয়। কর্তৃপক্ষ জানায়, গ্যালারির বাইরে একদল ষাঁড়কে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ ষাঁড়ের শিংয়ের আঘাতে আহত হয় 8 জন। এ ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতি বছরই ষাঁড়ের লড়াই উৎসবে বেশ কয়েকজন আহত হন। তবে নানা দুর্ঘটনা সত্ত্বেও বছরের পর বছর ধরে এই উৎসব আয়োজিত হয়ে আসছে। প্রতি বছর আয়োজিত উৎসবটি শেষ হবে আগামী সোমবার। বিশ্বের সবচেয়ে কম দামি মোবাইল ফোন চালু করেছে ভারত। বুধবার কর্ণাটকের বেঙ্গালুরুতে নামোটেল আচ্ছেদিন নামের এই ফোনটির উদ্বোধন করা হয়। মাত্র 99 রুপিতে এই ফোনটি অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ ভার্সন। 4 ইঞ্চির ডিসপ্লের ফোনটিতে রয়েছে 1.3 কোয়াড কোর প্রসেসর। এছাড়া রয়েছে 1 জিবি র্যাম এবং 4 জিবি ইন্টারনাল মেমোরি। ফোনটির ব্যাটারি কার্যক্ষমতা 1325 মিলি অ্যাম্পিফায়ার। এদিকে প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন, ফোনটি তৈরিতে 2900 রুপি খরচ হয়েছে, তবে তা 99 রুপিতেই বিক্রি করা হবে। সেই সাথে এবছর 25 থেকে 30 লাখ ফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। প্রায় 5 কোটি মোবাইল ফোন তৈরির পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পশ্চিমবঙ্গে বিধানসভার ফল প্রকাশের পর বিভিন্ন স্থানে সহিংসতা। কেন্দ্রীয় সরকারের উন্নয়নের জোয়ারে আসাম জয় করেছে বিজেপি, মন্তব্য মোদির।
বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি মিশরীয় সেনাবাহিনীর, সন্ত্রাসী হামলা বলে ধারণা কর্তৃপক্ষের। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে 57। এবং ফ্রান্সে অনুষ্ঠেয় ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনায় দুপক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান কেরির, সহযোগিতার প্রতিশ্রুতি নেতানিয়াহুর। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।